জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার মধ্যেই এবার বিশেষজ্ঞদের নতুন পরামর্শ প্রস্তাব উপস্থাপন করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন, যেখানে বলা হয়েছে সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়ন হবে বিশেষ সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে এবং পরে সেটি নিয়ে হবে গণভোট। এর মধ্য দিয়ে জনগণের বৈধতা নেয়ার সুযোগ তৈরি হবে। যদিও কমিশনের নতুন এই প্রস্তাবেও রাজনৈতিক দলগুলো দ্বিধা বিভক্ত। বর্তমান প্রেক্ষাপটে তাহলে ঐক্যমত্যের বাস্তবতা আসলে কি? এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সেই সঙ্গে আরও আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব সাইফুল হক, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে জুলাই সনদ নিয়ে আমরা তো দেখলাম যে দফায় দফায় আলোচনা হলো। ইতিমধ্যে 70-এর কাছাকাছি বৈঠক জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে করেছে। তারপর আমরা দেখছি সমাধান সূত্রে পৌঁছানো যায়নি এবং বলা হচ্ছে যে সমঝোতার শেষ চেষ্টা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এবার সমঝোতা হবে কি? আপনাকে ধন্যবাদ। প্রিয় ভাজন মোশাররফ হোসেন ঠাকুর, ওনার সঙ্গে আমার আজকেই মনে কোনো অনুষ্ঠানে প্রথম সাক্ষাৎ। দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আমরা তো একটা পর্যায়ে শেষ করেছি, আপনি জানেন যে এবছর 31শে জুলাই আমরা 84টা প্রশ্নে, যেসব প্রশ্নে আমরা দীর্ঘ আলাপ আলোচনা করে আমরা কিছু প্রশ্নে নোট অফ ডিসেন্ট রেখে আমরা 84টা প্রশ্ন একভাবে আমরা বলতে পারেন মীমাংসা করেছি। এখন জুলাই সনদ এই 84টা প্রশ্নের ব্যাপারে ঐক্যমত্য কমিশন আমাদের কাছে চূড়ান্ত যে কপি তারা এটা পাঠিয়েছেন অঙ্গীকারনামা সহ। জুলাই এই 84টা যে সংস্কার প্রস্তাব এবং অঙ্গীকারনামা, এটা একটা ডকুমেন্টস। দলগুলোর এখন এটা স্বাক্ষরের অপেক্ষায় আছে। এটা গেল একটা পর্যায়ে। এরপরে 31 তারিখ গতকালকে তারপরে আমরা মাঝখানে প্রধান উপদেষ্টা সহ আমরা একদিন আমরা সভা করেছি। সেদিন খুব বেশি আলোচনা হয়নি। আর গতকালকে আমরা জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যাবে এটা নিয়ে মূলত আলোচনা আসছে, যেখানে আপনি উল্লেখ করছিলেন যে ঐক্যমত্য কমিশন তারা একটা বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে তারা যে আলাপ আলোচনা করেছেন, তারা একটা মতামত দিয়েছেন। মূল প্রস্তাবনাটা ইংরেজিতে, তো যেটা আপনি বাংলায় যেটা আপনি উল্লেখ করছিলেন, তাদের পরামর্শ যে এটা একটা মানে বিশেষ সাংবিধানিক তারপরে একটা আদেশ দিয়ে, একটা অর্ডার দিয়ে, কনস্টিটিউশনাল অর্ডার এটা দিয়ে এটা করা এবং এরপরে এটাকে গণভোটে এটাকে দেওয়া, এটা নিয়ে একটু আলোচনা হয়েছে। এটাকে তারা ভিত্তি হিসাবে কিছুটা বলবার চেষ্টা করেছেন যে এবছরের 5 আগস্ট আমাদের গণঅভ্যুত্থানের প্রথম বর্ষ পূর্তিতে সেখানে প্রধান উপদেষ্টা যে জুলাই ঘোষণা তিনি যেটা দিয়েছেন, ওইটার 22 নম্বরের একটা ধারা আছে, সেটাকে তারা একটা ভিত্তি হিসাবে ধরেছেন। এটা ধরে তারা একটা প্রস্তাবনা সেখানে হাজির করেছেন। এটা নিয়ে আমরা সারাদিন ব্যাপী আমরা আলোচনা করেছি। আমি নিজেও কালকে উপস্থিত ছিলাম। সকালের দিকে আমি 2-3 দফা বেশ বিভিন্ন প্রশ্নে আমি বক্তব্য রেখেছি। তো এটা প্রশ্নে আমরা গতকালকে কোনো মীমাংসার জায়গায় আমরা আসতে পারিনি। এখন যেটা দাঁড়িয়েছে সেটা একটা হলো যে যেটা আপনি উল্লেখ করলেন, এই সাংবিধানিক অর্ডার, তো এটা দিয়ে এটা একটা করা গণভোটের প্রস্তাব, কারো কারো আবার গণপরিষদের নির্বাচনেরও প্রস্তাব, সেটাও আছে। তারপরে যেমন আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে গণতন্ত্র মঞ্চের অধিকাংশ দল, প্রথমে বিএনপিও এবং আরও প্রায় বিপুল অধিকাংশ দল, তারা সংবিধানের 106 ধারা অনুযায়ী জুলাই সনদ স্বাক্ষরের পরে তখন একটা আমরা রাষ্ট্রপতির কাছে মাধ্যমে আমাদের উচ্চ আদালতের কাছে একটা মতামত নেবার জন্য, এটা মতামত নেওয়ার এটা একটা সমাধান হতে পারে। তারা একটা মতামত দেবেন। আর যেভাবে তারা সরকার গঠনের সময় আমাদের সংবিধানের যেহেতু একটা এক্সট্রা 106 অনুচ্ছেদ অনুসারে সেভাবে তারা একটা পরামর্শ, একটা মতামত দিতে পারেন। আরেকটা আলোচনা আসছে যে আমরা ঠিক আছে এটা তারা একটা মতামত দেওয়ার পরে আমরা সবাই যদি সেখানে একমত হতে পারি, এরপরে এটাকে একটা গণভোটে, অর্থাৎ মধ্য ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবার কথা, গতকাল শেষ বিকালে এরকম একটা প্রস্তাব এসছে,
সেদিন একই দিনে যেদিন নির্বাচন হবে একই দিনে এটা একদিকে গণভোট এবং একদিকে জাতীয় সংসদের নির্বাচন। এর অর্থ হচ্ছে ভোটারেরা দুটো ব্যালট তারা পাবেন। একদিকে তারা জুলাই সনদের ব্যাপারে হানার ব্যাপারে তাদের বক্তব্য দেবেন, আরেকটা হলো নির্বাচনের ব্যাপারে প্রার্থী মার্কায় অথবা তারা ভোট দেবেন ইত্যাকার আলোচনা। আরেকটা প্রস্তাব এসেছিল যে সেটাও ওর মধ্যে চলে আসছে যে বিশেষ সাংবিধানিক অধ্যাদেশে যে অধ্যাদেশ কেবলমাত্র জারি করতে পারেন আসলে রাষ্ট্রপতি। তো আমরা বলেছি যে প্রথমত সংবিধান সংক্রান্ত বিষয়গুলোতে রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশ এটা কোনোভাবেই এটা কাম্য না, কারণ সংবিধান সংশোধনের জন্য মানুষের ম্যান্ডেট লাগে, মানুষের জনসমর্থন লাগে। তার একটা পপুলার ম্যান্ডেট থাকলে নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা এই ব্যাপারে সংবিধানের সংশোধন বলি, পরিবর্তন বলি, তো সেগুলোকে তারা বাস্তবায়ন করতে পারেন। রাষ্ট্রপতির মাধ্যমে যদি কোনো অধ্যাদেশ জারি হয় এটা খুবই একটা খারাপ নজির তৈরি হবে এবং এটা খুব উদ্বেগজনক এই জায়গা থেকে যে তাহলে ভবিষ্যতে সংবিধান পরিবর্তনের জন্য জনগণের ম্যান্ডেট অথবা জাতীয় সংসদের দরকার হবে না। কোনো একটা ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্র রাজনীতির কোনো একটা বাক পরিবর্তনের সময় রাষ্ট্রপতি ইচ্ছা করলেই তিনি এটা অধ্যাদেশ জারি করে তিনি সংবিধান পরিবর্তন করতে পারেন। এটা ভয়ঙ্কর একটা প্রস্তাবনা এবং মনে করি এটা এবং যথেষ্ট বিপজ্জনকও। এবং এটা করতে গেলে পুরোপুরি যে আপনার নির্বাচন, জনগণের ম্যান্ডেট, তার সমর্থন, কারণ যদি আপনি জনগণকে সার্বভৌম ধরেন, জনগণ তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে ভোটের মধ্য দিয়ে, জনগণ তার প্রতিনিধি নির্বাচন করেন, তারা ঠিক করেন এটার জন্য। তো সংবিধান পরবর্তী পার্লামেন্ট যে করবে তার গ্যারান্টিকে আমরা মনে করি প্রথমত গ্যারান্টি হচ্ছে দীর্ঘ আলাপ আলোচনার পর যখন আমরা একটা সনদে আমরা একমত হচ্ছি, স্বাক্ষর করছি, অঙ্গীকার নামাসহ, এটাই মোর দ্যান এনাফ। নৈতিক দায়বদ্ধতা থেকেই করবে। তখন একটা রাজনৈতিক দায় থাকে, নৈতিক দায়বদ্ধতা থাকে। যদি কেউ স্বাক্ষর না করেন তারা তো এক ধরনের প্রতারক হিসেবে তারা বিবেচিত হবেন। এরকম ঝুঁকি কোনো রাজনৈতিক দল অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ এবং আমরা একটা নির্বাচন তার মধ্য দিয়ে কেউ এরকম জায়গায় যাবেন না। তো আর আমি প্রায় বলি যে রাজনৈতিক দলকে আপনি কোনো দড়ি কাশি শিকল দিয়ে আপনি কিন্তু বেঁধে রাখতে পারেন না। যখন পার্লামেন্ট হবে তখন পার্লামেন্ট মানুষের মতামতের ভিত্তিতে তখন এটা এক ধরনের সভরেন পাওয়ার তখন সে এক্সারসাইজ করে। যেহেতু গ্যারান্টি হচ্ছে ওটা, যেহেতু দলগুলো আগেই তার অঙ্গীকার আছে, স্বাক্ষর করছেন, কমিট করছেন, তারপরও একটা আইনি সুরক্ষার কথা এসছে। আজকে আমরা একটু আলাপ আলোচনা করছি যে আমাদের মধ্যে যে মতপার্থক্য আছে এগুলো কমিয়ে এনে আমরা উচ্চ আদালতের একটা মতামত চেয়ে তারপরে যদি আসে যে ঠিক আছে আমরা নির্বাচনের দিন যদি একই সাথে যদি একটা গণভোটেরও যদি ওরকম করা যায়, গণভোট এবং সংসদ নির্বাচন মানে একটাই নির্বাচন, ভোটাররা একবারই তারা ভোট দেবেন, তারপর দুটো ব্যালটে, তো এটাও একটা বিবেচনার মধ্যে থাকতে পারে। কিন্তু জনাব সাইফুল, আমার ধারণা যে আলাপ আলোচনা যেটুকু আমাদের মতপার্থক্য আছে, যদি পলিটিক্যাল উইল থাকে অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছা কাজ করলে যেটুকু মতপার্থক্য আছে আমি মনে করি আলাপ আলোচনা করে সেটাকে সমাধান করে আমরা রাজনৈতিক সদিচ্ছা দেখতে পাচ্ছেন কিনা সে আলোচনায় আসতে চাই জনাব সাইফুল হক। আমরা যেমনটি জানি যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এর আগে জামায়াতে ইসলামী যে প্রস্তাবটি করেছিল সেটা ছিল প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, যেটি বলা হচ্ছে যে জাতীয় ঐকমত্য কমিশনের নতুন প্রস্তাবের সাথে অনেকাংশেই মিলে যাচ্ছে। বলাই হয়ে থাকে যে তাহলে তো জামায়াতে ইসলামী আসলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে কেন আসলে 5 দফা দাবিতে তার আন্দোলনে নামছে? না, এটা তো হ্যাঁ, এটা একটা প্রশ্ন। প্রথমত প্রভিশনাল অর্ডার যেটা আপনি বললেন এটা আমরা বলেছি যে এটার ব্যাপারে যদি আমরা গণভোটের প্রশ্নটা ওঠে, প্রথমত আমরা এ ধরনের কোনো প্রভিশনাল কনস্টিটিউশনাল মানে রিফর্মের কোনো অর্ডার দেওয়াটাকে যৌক্তিক মনে করি না, যেটা আমি আগে ব্যাখ্যা করেছি। তারপরও যেহেতু আলোচনাটা একটা পর্যায়ে চলে এসছে যে আমরা যদি উচ্চ আদালতে মতামত নিই, মতামতের প্রেক্ষিতে যদি আমরা গণভোটেরও একই দিন নির্বাচনের সাথে গণভোটের প্রশ্ন ওঠে তাহলে সমাধানে কিন্তু একটা সূত্র পাওয়া যাচ্ছে। আর আপনি যেটা উল্লেখ করলেন সম্ভবত জামাত ইসলামী এবং তার কিছুটা সহযোগী রাজনৈতিক শরিক কিছু দল তারা যে এখন রাজপথে আছেন, একদিকে তারা তো আমি মনে করি এটা তাদের একটা রাজনৈতিক একটা প্রচারণার একটা অংশ। যে কোনো দল তো সমাবেশ করতে পারেন, আন্দোলন করতে পারেন, কিন্তু যে প্রেক্ষিতে আমরা আছি এবং আমি গতকালকে উল্লেখ করেছি যখন যে বিষয়গুলো নিয়ে আমরা ঐকমত্য কমিশনে আলোচনা করছি
এবং জামাত সহ তার বন্ধুরা যারা আলোচনার, তারাও এর অংশীদার, তারাও আলোচনার সঙ্গে যুক্ত আছেন এবং সেখানে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আলোচনা করছি। যখন আমরা আলাপ আলোচনা করে সমস্যার মীমাংসা করবার চেষ্টা করছি, মানে ভিন্নতার মধ্যে কোথায় ঐক্যের একটা জায়গা তৈরি করতে পারি, তখন আপনি রাজপথে বিক্ষোভের মতন কর্মসূচি, তো এটা মানুষকে নতুন করে উদ্বিগ্ন করে, উৎকণ্ঠার মধ্যে নিয়ে যায়। কিন্তু আমার মনে হয় যে প্রথমত তারা একটা চাপ তৈরি করবার জন্য হয়তোবা করছেন। এই চাপটা কি সরকারের প্রতি নাকি বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের প্রতি, এটা খুব স্পষ্ট না। কিন্তু আমরা চাইবো যে তারা তো করতেই পারেন এটা একটা, কিন্তু মনে করি যে এই ধরনের প্রশ্ন হলে তখন ধরো এটা এখন যদি অন্য রাজনৈতিক দলগুলো যদি পাশাপাশি তারাও যদি সমাবেশ বিক্ষোভের ডাক দেন, তখন তো এটা অপ্রীতিকর একটা পরিস্থিতি। অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো অংশীজনরা আমরা যদি পরস্পর বিরোধী কর্মসূচি নিয়ে যদি আমরা রাজপথে নামি, তো এটা নিশ্চয়ই 13-14 মাস পর অভ্যুত্থানের পরে এটা নিশ্চয়ই কোনো কাঙ্ক্ষিত বিষয় না। ফেব্রুয়ারিতে আমরা যে নির্বাচনের জন্য রাজনৈতিক দল, জনগণ সবাই যেখানে অপেক্ষা করছেন, সে সময় যখন আপনি আলোচনার ভেতরে আছেন, টেবিলে আছেন, তখন তো রাজপথে তো বিক্ষোভের কর্মসূচির কোনো প্রয়োজনটা নেই। পক্ষের শক্তির এই বিভক্তির সুযোগ নিয়ে আমার একটা মনে হয় যে তাদের অন্য কোনো হয়তো হিসাব নিকাশ থাকতে পারে, কোথাও কারো উপরে চাপ তৈরি করা, কারণ সেটিও নিশ্চয়ই উল্লেখ করবে পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে মোশাররফ আহমেদ ঠাকুর। গণভোটের যে প্রস্তাব করা হলো কমিশনের তরফ থেকে, গণভোটের মধ্য দিয়ে কি আসলে জুলাই সনদ বাস্তবায়নের যে সংকট সেটি সমাধান হবে? যেহেতু যদি অতীতের কথা বলি যে গণভোটের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় আমাদের জন্য। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক, প্রখ্যাত জননেতা সাইফুল হক। দেখুন, আমাদের দেশে গণভোটের অভিজ্ঞতাটা আসলেই ভালো না। আমি যে কয়টা গণভোট দেখেছি, এটির ফলাফল অনেকটা পূর্ব নির্ধারিত। তো সেই ক্ষেত্রে আমি আপনার জায়গাটাতে আসি। এখানে কতগুলি কন্ট্রাডিক্টরি জিনিস আছে। আপনি বলছেন যে সংবিধানের 70 অনুচ্ছেদে আপনি দুটি বিষয় ছাড়া পার্লামেন্টের সকল সদস্যদের সকল বিষয়ে স্বাধীন করে দেন। বিষয়টা কি? একটার নাম হচ্ছে বাজেট, আরেকটা হচ্ছে আস্থা অনাস্থা ভোট। এখন আমার মার্কায়, যে কোনো সাইফুলের মার্কায় জিতে আসলো এমপিরা, সাইফুল ভাই কি তার তো বাধ্যকরী ক্ষমতা নাই যে জুলাই সনদের পক্ষে ভোট দাও। সে বলল যে না, এটা বাংলাদেশের যে পটভূমি, জন্মের পটভূমি, এইটার সাথে যায় না, আমি ভোট দেব না। পার্লামেন্টে দাঁড়িয়ে বলল, এবং একটা বৃহৎ অংশ একমত হয়ে গেল যে আমি দিব না। তো আপনি বলছেন একদিকে যে আপনার বাধ্যকরী ক্ষমতা উঠিয়ে নেন 70 অনুচ্ছেদে, আরেকদিকে বলছেন আপনি পাশ করে দিবেন। মানে আপনি আমার হাত পা বেঁধে দিচ্ছেন, দিয়া বলছেন আপনাকে কিন্তু সাঁতার কেটে নদী পার হতেই হবে। আচ্ছা, এটা গেল একটা। নাম্বার 2, আমি একটু পেছনে যাই 1 বছর। 5ই আগস্ট পর্যন্ত আমার কাছে কালকে জিনিসটা নতুন করে আসছে। 5ই আগস্টে আমার ম্যান্ডেটটা কি? ম্যান্ডেটটা হচ্ছে হাসিনা যাও, কুইট হাসিনার বিদায়। 5ই আগস্টের ম্যান্ডেট ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো না। ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানোর ম্যান্ডেটটা হচ্ছে সামরিক বাহিনীর পৌরোহিত্যে, সশস্ত্র বাহিনীর পৌরোহিত্যে বঙ্গভবনে আমাদের পলিটিক্যাল পার্টিগুলি যে অভিমত দিয়েছেন, মতামত দিয়েছেন, এটা হচ্ছে ডক্টর ইউনূসের ম্যান্ডেট, পলিটিক্যাল পার্টিগুলির অভিমত, নাথিং মোর দ্যান দ্যাট। কোনো জনগণে আইসা রাস্তায় নেমে এসে বলে নাই যে আপনি ডক্টর ইউনূসকে আমরা ক্ষমতায় চাই, একথা কেউ বলে নাই। এখনো যদি আপনি ডাক দেন যে ডক্টর ইউনূসকে আমরা ক্ষমতায় রাখতে চাই, কত লোক আসবে নেমে? কেউ নেমে আসবে না। এতে প্রমাণিত হয় যে ডক্টর ইউনূস হচ্ছেন যে একান্তই পলিটিক্যাল পার্টিগুলির উইলের উপর তার উৎপত্তি এবং অবস্থান। নাম্বার 2 আসেন, প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার 1972 11ই জানুয়ারি যেটা হয়, ওই সময়টা পর্যন্ত শেখ মুজিবুর রহমান যে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার জারি করেন, সেইখানে ওইটা ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার।
এবং তখন আমাদের সংবিধান ছিল না। আমাদের সংবিধান ছিল না, এবং নিউ কনস্টিটিউট বা ফ্রেম করার জন্য এটা অর্ডারটা হয়েছে। আমার এখন কনস্টিটিউশন আছে, সংবিধান আছে, বলবৎ আছে, এবং ডক্টর ইউনূস যে শপথটা নিয়েছেন আপনি দেখবেন যে 150-এ আমাদের সাবেক ত্রয়োদশ সংশোধনী মোতাবেক যে শপথনামাটা আছে, তত্ত্বাবধায়ক সরকারের যে শপথনামা, এই শপথনামায় শপথ নিয়েছেন। ঠাকুর, আপনি বলছেন যে 72-এর সংবিধান আছে, কিন্তু একটি পক্ষ তো বারবার বলার চেষ্টা করছে যে 72-এর সংবিধানের অস্তিত্ব এখন নেই। আমি আপনাকে কারো সম্বন্ধে আমি আন্ডারমাইন করে কথা বলতে চাই না। অনেকেই তো কথাই বলতে পারে। বাংলাদেশে তো কথা বললে ট্যাক্স লাগে না, হাসিনার আমলে তাও একটু কথাবার্তা বললে একটা ডিএসএতে মামলা হইতো, তো এটা তো নাই এখন। তো এখন তার কথাবার্তার কোনো ট্যাক্স নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার এইটা অস্থায়ী সাংবিধানিক আদেশ এই ক্ষেত্রে খুব একটা চলে না। আর আরেকটা হচ্ছে, বাংলাদেশে এই মুহূর্তে সাংবিধানিকভাবে গণভোটের কোনো প্রভিশন নাই। তো আপনি এতগুলো নতুন জিনিসকে আপনি আনতে পারেন কিভাবে? একমাত্র রাস্তা আছে, আমি আপনাকে বলছি, একমাত্র রাস্তা আছে, সেটা হচ্ছে আদালতের কাছে যাওয়া। আদালত আমাদেরকে কিছুটা রিলিফ দিতে পারে। আর যা যা প্রস্তাবনা এখানে আছে সবগুলির প্রস্তাব হচ্ছে বায়বীয়, সবগুলির প্রস্তাবই বায়বীয়। এই বায়বীয় প্রস্তাবের উপর, আর আমি আপনাকে বলি যে আমার কাছে মনে হয় যে কোনো এইটা 800 প্রস্তাব নিয়ে কেউ কোনোদিন পৃথিবীর কোনো দেশ 800 সংস্কার প্রস্তাব নিয়ে বসছে, এমনকি 84 সংস্কার প্রস্তাব নিয়ে বসছে, এমন কোন নজির নাই। হাইয়েস্ট 5টা, 7টা, 8টা এইরকম হতে পারে, এবং 3টা 4টাতে একমত হইলে এনাফ, গুড এনাফ। তো এইখানে যে উন্মাদের কীর্তিকাণ্ড হয়েছে, আমার মনে হয় যে এখানে যে এদের একটা বাহানা ছিল যে রাজনৈতিক দলগুলি যেন এই কাগজ সব স্প্রেডশিট মুখের উপর থ্রো করে চলে আসে যে আপনাদের এই উন্মাদনার কার্যক্রম রাখেন, আমরা এইগুলোর সাথে আমরা নাই। তো রাজনৈতিক দলগুলিকে আমি ধন্যবাদ দেই যে তারা এই ফাঁদে পা দেন নাই। তারা একেবারে পরম ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন স্প্রেডশিট, তারপর কি এইগুলো কি বুকিশ কার্যকলাপ তো রাষ্ট্রে চলে না, সরকারেও চলে না। বুকিশ কার্যকলাপ আলাদা জিনিস। আপনি পার্লামেন্টে আপনি দেখবেন এইসব সমস্ত প্রস্তাব যখন পার্লামেন্টে দাঁড়াই একজন যখন অ্যানালাইসিস করতে শুরু করবে, বাড়ির থেকে প্রিপারেশন নিয়ে এসে বলবে। অবগত আছেন, এর আগে প্রধান উপদেষ্টা যেমন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বার্তা দিয়েছিল যে জুলাই সনদ বাস্তবায়নে কোনো দলের সদিচ্ছা বা দয়ার উপর নির্ভর করবে না, সরকার নিজ উদ্যোগে আইনি সিদ্ধান্ত গ্রহণ করবে। সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, দেশ সম্প্রতিকের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। মোশাররফ আহমেদ ঠাকুর, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, জাতীয় ঐকমত্য কমিশন তো দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে, এখনো আমরা ঐকমত্যের বিষয়ে আসলে আশাবাদী হবার মতো পরিবেশ দেখতে পাচ্ছি না। সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা যেমন রাজনৈতিক দলগুলোকে বার্তা দিয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন কোনো রাজনৈতিক দলের দয়া কিংবা সদিচ্ছার উপর নির্ভর করবে না, সরকার নিজ উদ্যোগে সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে কি তাহলে সরকার প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের পথে? আমি আপনাকে বাজে শব্দ অ্যাভয়েড করি, দয়া শব্দটা আমি বাদ দিলাম। তো রাজনৈতিক দলগুলির সদিচ্ছার উপরে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন ডক্টর ইউনূস। রাজনৈতিক দলগুলির সদিচ্ছার উপরে তিনি ক্ষমতায় আছেন, প্রথম কথাই হচ্ছে এটা। এবং রাজনৈতিক দলগুলির সদিচ্ছা ছাড়া উনার যা সংস্কার প্রস্তাব আছে, এটা সম্পূর্ণটাই একটা অশ্বডিম্ব, নাথিং মোর দ্যান দ্যাট, নাথিং লেস দ্যান দ্যাট। তো এই জন্য আমি আপনাকে বলছি যে পলিটিক্যাল রেটরিক বরঞ্চ রাজনৈতিক দলের নেতারা এটা মাঠে বলেন, এটা সুন্দর শোনায়, কর্মীরা উত্তেজিত হয়, কর্মীদের ভালো লাগার কথা শোনাতে হয়, কিন্তু সরকারের চেয়ারে, রাষ্ট্রের চেয়ারে বসে থেকে পলিটিক্যাল রেটরিক ইউজ করা যায় না। কারণ পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানরাই পলিটিক্যাল রেটরিক ইউজ করেন না। তো এটা ডক্টর ইউনূসকে জানতে হবে। আরেকটা হচ্ছে যে কারণ শিক্ষার তো কোনো বয়স নাই, যে কোনো বয়সেই শিক্ষা নেওয়া যায়।
আরেকটা হচ্ছে যে আমি আপনাকে বলি যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক আদেশে উনি যে কাজগুলি করেছেন যে কাজগুলি করেছেন রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া, এগুলো আত্মঘাতী হবে। আমি একটা বলি, যেমন ধরুন উনি 15ই আগস্টের ছুটি বাতিল হবে কিনা সেটা রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করলেন, ওয়েলকাম। কিন্তু উনি আওয়ামী লীগের মতো পার্টিকে নিষিদ্ধ করবেন, এটা আলোচনা করলে ওনার জন্য ভালো হতো, অনেক ভালো হতো, সবার রেসপন্সিবিলিটি কাজ করত। এখন দেখা গেল যে আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য বিএনপি বা তার সমমনা রাজনৈতিক দলগুলি যায়, অন্যান্যরা যারা সুবিধা নিতে চায় এরা যায় না। তো এখন আমি আপনাকে বলছি যে এটার একটা সুদূর প্রসারিত প্রভাবও আছে পলিটিক্সে। তো এখন বিএনপি যদি দেখে যে আমি রাজনৈতিক আওয়ামী লীগের সাথে এত শত্রুতা করে লাভ কি, পতিত স্বৈরাচারের সাথে শত্রুতা করে লাভ কি, তো তাইলে দেখবেন যে যারা এখানে হাকডাক মারছে আজকে, যারা আলোচনার টেবিলে আছে, আপনি কর্মসূচি কখন দেন? কর্মসূচি দেন যে রাষ্ট্রের কর্তৃত্ব যার হাতে, সেজন্য আমার বক্তব্যটা জানতে পারে, জনগণ জানতে পারে। আপনি আলোচনার টেবিলে আছেন, একবারে বিশাল ফলাও করে যে সমস্ত চ্যানেলগুলি প্রচার করছে, আপনি রাজনৈতিক মাঠে কর্মসূচি দিচ্ছেন। তো এই জন্য আমি আপনাকে বলি এগুলো হচ্ছে একেবারেই চালাকি। এই চালাকিগুলি জনগণ বুঝেও তো এই চালাকিগুলি জনগণের কাজে আসে না, মানে রাষ্ট্রেরও কাজে আসে না। ধন্যবাদ জানাচ্ছি সাইফুল হক। উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচনের দাবিতে অনড় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী, এবং পিআর নিয়ে এবার গণভোট চাইছে জামায়াত সহ ইসলাম ভিত্তিক, ধর্মভিত্তিক আমরা দেখেছি যে 7টি রাজনৈতিক দল। সেই জায়গা থেকে গণভোটের আর বাস্তবতা আছে কি পিআর নিয়ে? প্রথম হচ্ছে যেটা বললেন, একটা হলো আগে একটা কথা বলেছিলেন যে অনেকে বলছেন না যে দেশে কোনো সংবিধান নেই। তো বাস্তবে তো সংবিধান তো আছে, সংবিধানের ভিত্তিতে তো গত 13 মাস ধরে সরকার চলছে। এই সরকার যে শপথ গ্রহণ করেছে, সরকার যে কার্যক্রম চলছে, প্রধান উপদেষ্টার অফিস, সচিবালয়, রাষ্ট্রপতির অফিস, বিচার বিভাগ, গোটা রাষ্ট্রই চলছে এই সাংবিধানিক কাঠামোর ভিত্তিতে। সংবিধান নিয়ে আমাদের সমালোচনা আছে, আপত্তি আছে, যার জন্যই তো আমরা সাংবিধানিক সংস্কারের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। সংবিধানকে কিভাবে গণতান্ত্রিক করা যায়, দায়বদ্ধ করা যায়, ক্ষমতার কিভাবে একটা রেশনাল লজিক্যাল ভারসাম্য আমরা তৈরি করতে পারি। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে যেটা অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো দেশে তৈরি হয়েছিল, যেই জায়গা থেকে আমাদের অনেক দুর্ভোগ এবং দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে, সে ব্যবস্থার পরিবর্তনের জন্য তো আমাদের আলোচনা। সুতরাং এটা কোনো যুক্তির কথা না। আরেকটা যেটা বললেন পিআরের ব্যাপারে গণভোটের প্রশ্ন, প্রথমত আমি আপনার অনুষ্ঠানে বলেছি কিনা, আমরা ঐক্যমত কমিশনে যে আলাপ আলোচনা করছি, আমি নিজে অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচিকে এড়িয়ে আমি চেষ্টা করি প্রায় অধিকাংশ ঐক্যমত কমিশন আলোচনায় থাকবার জন্য, কারণ এটা একটা অসাধারণ একটা জার্নি আমাদের জন্য। ভবিষ্যৎ বাংলাদেশের একটা সাংবিধানিক নির্মাণের যদি বলেন তার একটা যাত্রা এক অর্থে। সেখানে কিন্তু নিম্নকক্ষে পিআর নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। দুই একটা দলের দাবি আছে, এমনকি ঐক্যমত কমিশনের নির্দিষ্ট কোনো এজেন্ডার মধ্যেও নিম্নকক্ষে পিআরের কোনো বিষয় এই ছিল না। এবং এটা এই যে আমরা যে এখন জাতীয় সমঝোতা সনদ যেটা তারা চূড়ান্ত করে পাঠিয়েছেন, নিম্নকক্ষে কিন্তু সেখানে পিআরের কোনো উল্লেখই নেই, কোনো আলোচনাই নেই। মানে এটা কোনো এজেন্ডা ধরে কোনো আলোচনাই হয়নি। উচ্চকক্ষের ব্যাপারে আলোচনা আসছে। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ সহ 24-25টা দল আমরা বলেছি হ্যাঁ এবার আমরা উচ্চকক্ষে পিআর হতে পারে ভোটের সংখ্যানুপাতিক হারে। এই অভিজ্ঞতাটা যদি ইতিবাচক হয়, ভবিষ্যতে নিম্নকক্ষে পর্যায়ক্রমে যাওয়া যায় কিনা, লোকাল ইলেকশনে পিআর আমরা ইন্ট্রোডিউস করতে পারি কিনা, সেটাই অভিজ্ঞতার আলোকে দেখা যেতে পারে। এবং এটা বিএনপি নোট অফ ডিসেন্ট সহ তারাও এটা একমত হয়েছেন। তো এটাতে আলোচনা করে এটাও আমরা সমাধান করেছি। এটা মাঠের কোনো কর্মসূচিতে যাওয়ার কোনো প্রশ্ন নেই। আপনি কি বিদ্যমান যে রাজনৈতিক প্রশ্নগুলো, এগুলো কি ব্যাপারটা এরকম, এগুলো কি আপনি মাঠে আন্দোলনটা করছেন কার বিরুদ্ধে? এটা কি সরকারের বিরুদ্ধে? তো যারা আন্দোলন করছেন, যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছে এক, আর যাদের বিরুদ্ধে যদি সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়, এবং মানুষের তো ধারণা যে এটা একভাবে তারা এই সরকারের অনেকটা কোলে পিঠে করে তারা কিন্তু সরকার চলছে। বিগত সময়ে যেমনটি দেখেছি যে রাজনৈতিক সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়, এখন তো আসলে দল নিরপেক্ষ সরকার রয়েছে। দল নিরপেক্ষ হলেও যারা আন্দোলন করছেন
তারাই তো গত 12 মাস 13 মাস ধরে সরকারের সাথে প্রচ্ছন্নভাবে বহুমাত্রিকভাবে তাদেরই সম্পর্কটা হচ্ছে বেশি, এবং সরকার যে তাদের প্রতি যেটা পক্ষপাত করছেন সেটা মোটামুটি প্রতিদিন আমরা দেখি। এবার যে প্রধান উপদেষ্টা যে এবার তিনি যে জাতিসংঘ সফরে যাচ্ছেন, সেখানেও দেখছি যে মানে 3টা দলের 4 জন রাজনীতিবিদ তারপরে যাচ্ছেন। 4 জন যাচ্ছেন, তো সেখানে তো স্পষ্টত একটা রাজনৈতিক পক্ষপাত সেখানে কাজ করছে। এই সত্য তো লুকোনোর কিছু নেই। তাহলে এটা নিয়ে গণভোটের প্রশ্নটি তো অবান্তর। গণভোট কখন আসবে? রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, তাহলে যেসব প্রশ্নে আমরা একমত হতে পারি, যে সেসব প্রশ্নে মানুষের মতামত জানার জন্য হচ্ছে গণভোট। আপনি সুতরাং প্রথমত বললাম পিয়ার নিয়ে তো কোনো আলোচনাই নাই নিম্নকক্ষে। আর আমরা যে সমস্ত প্রশ্নে আমরা জুলাই সনদের ব্যাপারে চূড়ান্ত হয়েছে, তাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে কিন্তু নোট অফ ডিসেন্ট আছে, অনেকগুলো দলে আপত্তি আছে, সমালোচনা আছে। তাহলে এতগুলো প্রশ্নে আপনি ভিন্ন মত রেখে নোট অফ ডিসেন্ট রেখে এই অর্থে কিন্তু গণভোটে যাওয়ার প্রশ্নটা কিন্তু এক অর্থে অবান্তর, অবান্তর। এগুলো অনেকটা রাজনৈতিক বক্তব্য, এগুলো হচ্ছে দলের একটা, এটাকে একটা পলিটিক্যাল আপনি এজেন্ডা বলতে পারেন, একটা রাজনৈতিক কর্মসূচি। মানুষের কাছে যাওয়া, ধর্মভিত্তিক দলকে স্বার্থে প্রচার রাজনৈতিক করা। দলের এই আন্দোলন কি আসলে দাবি আদায়ের লক্ষ্যেই, নাকি এর নেপথ্যে রয়েছে নির্বাচন কেন্দ্রিক কোনো হিসেব নিকেশ? সে আলোচনায় ফিরবো, আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব সাইফুল হক, যেমনটি জামায়াত সহ 7 দলের আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয় এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ অস্থিতিশীল করলে ক্ষতিপূরণ দিতে হবে। এখন প্রশ্ন এসেছে, জামায়াতের আন্দোলনের নেপথ্যে আসলে কি দাবি আদায় নাকি নির্বাচনী হিসেব নিকেশ? আমার মনে হয় যে আপনার প্রশ্নের দ্বিতীয় অংশের মধ্যে কিছুটা উত্তর আছে। এখন রাজনৈতিক দলের যা কিছু দেখছেন বা মাঠের, এর সঙ্গে আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন, সম্ভবত সেটা কেন্দ্র করে সমস্ত কর্মসূচি। প্রথমত মানুষের সামনে দৃশ্যমান থাকা একটা রাজনৈতিক মেরুকরণ গড়ে তোলা যায় কিনা, 2 নম্বর। সরকারের উপরও একটা চাপ তৈরি করা, ইভেন বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথেও তাদের কোনো আলাপ আলোচনার কোনো প্রশ্ন আছে কিনা, সেখানে নানাভাবে কোনো নির্বাচনী সমীকরণ, হিসাব নিকাশের কোনো বিষয় আছে কিনা, এগুলো কিন্তু এখন জনগণের মধ্যে একটা ব্যাপক আলোচনার প্রশ্ন। না হলে জামাত তো নিশ্চয়ই আমরা মনে করি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, তো যে আলোচনার টেবিলে আছে, আলোচনার মধ্যে আছে, যে আলোচনাতে তারা একজন অংশীজন, তারা গুরুত্বপূর্ণ অংশীজন, সে আলোচনা হঠাৎ করে বার্তা নাই। আপনি এখানে কোনো বার্তা দেওয়া ছাড়া যখন আপনি মাঠের কর্মসূচিতে যান, তখন মানুষ তো নানাবিধ প্রশ্ন করে যে আসলে তাহলে কি নির্বাচনে কোনো প্রশ্ন আছে? তারপর ধরুন এই যে জাতীয় পার্টির, এই যে দেখলাম একটা দাবির মধ্যে আছে জাতীয় পার্টির 14 দলকে নিষিদ্ধ করা। তো প্রথমত আপনি একদিকে আপনি এটা বহুত্ববাদী সমাজের কথা বলছেন, আপনি ইনক্লুসিভ সমাজ তৈরি করবেন। তো আমরা শুনছি প্রতিদিনই, এটা প্রধান উপদেষ্টাও বলছেন এবং সবাই আমরা সেটা বলছি। এখন আপনি নির্দিষ্ট অপরাধের নির্দিষ্ট বিচার, জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে তার জন্য আইসিটি ট্রাইব্যুনাল হয়েছে, আমরা বলেছি প্রয়োজনে একাধিক ট্রাইব্যুনাল করেন, বিচারের যে প্রক্রিয়া সেটাকে আপনি স্পিড আপ করেন এবং এটাকে আমরা আরও কার্যকরভাবে এটাকে আমরা দৃশ্যমান করি। আরেকটা হলো দলেরও যদি বিচারের প্রশ্ন ওঠে, তাহলে আপনি বিচারিক কার্যক্রমের মধ্যে, বিচারিক আদালত আছে, বিচারিক কার্যক্রমের মধ্যে হতে পারে। কিন্তু এটা বাদ দিয়ে এই ধরুন 21 শতাব্দীতে, মানে গত শতাব্দীর 2-3টা জার্মানি অথবা ইতালির 2টো বড় ঘটনা ছাড়া, ফ্যাসিস্ট এবং নাজিদের বড় উদাহরণ ছাড়া পৃথিবীতে খুব বেশি উদাহরণ নেই সংগঠিত কোনো দলকে কেবলমাত্র আপনি নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করে আপনি এর থেকে কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় পার্টি এবং 14 দল নিষিদ্ধের যে দাবি উঠেছে সেটিও নির্বাচন সম্পর্কিত কিনা? আমি বলি সেই দাবিটা ইতিমধ্যে মানে এটা অনেকখানি, কারণ কেন আপনি প্রশ্নটা করলে আপনার প্রশ্নের মধ্যে কিছু উত্তর আছে। তাদের নিষিদ্ধ করার প্রশ্ন উঠলে অভ্যুত্থানের পরপরই এই প্রশ্নটা উঠতো, প্রথম 15 দিন, 1 মাস অথবা 2 মাসের ভেতরে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সাথে আচ্ছা 13 মাস পরে যখন আপনি এটা উত্থাপন করছেন, তার মানে আপনার চোখটা হচ্ছে নির্বাচনের দিকে, ভোটের রাজনৈতিক সমীকরণটা কি দাঁড়াবে, ভোটের হিসাব কি দাঁড়াবে। আমি প্রথম মনে করি এভাবে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটা হচ্ছে অগণতান্ত্রিক। এটাও আরেকটা ফ্যাসিস্ট, আরেকটা প্রবণতা। কোনো গণতান্ত্রিক সমাজে কিন্তু এভাবে চলতে পারে না। আপনি তাকে মোকাবেলা করবেন ইডিওলজিক্যালি, পলিটিক্যালি, অর্গানাইজেশনালি, কালচারালি তাকে মোকাবেলা করবেন। জনগণ, যে আমাদের এখানে মুসলিম লীগ দলটা হারিয়ে গেল না,
আমি মিনিমাম আরও 20টা দলের নাম বলতে পারবো গত 50 বছরে যে দলগুলো হারিয়ে গেছে। মানুষ যে রাজনীতি গ্রহণ করেনি, প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে, তাদেরকে আনুষ্ঠানিকভাবে কিন্তু কাউকে কিন্তু নিষিদ্ধ করার কোনো প্রয়োজন হয়নি। মানুষ যেটা গ্রহণ করেনি সেটা হারিয়ে গেছে, সেটা কালের গর্ভে সেটা গেছে। এখন যেটা বলা হচ্ছে একেবারেই ভোটের রাজনৈতিক হিসাব সমীকরণ থেকে, এবং যেটা আমরা শুনছি যে এটা কোনো কারো কারোর জন্য বাড়তি উদ্বেগ তৈরি করছে কিনা, জাতীয় পার্টি এরা যদি ধরেন নির্বাচন করতে পারে। এখন শুনছি যে এরা নাকি বিভিন্ন অঞ্চলে নাকি আওয়ামী লীগের দামি প্রার্থী হিসেবেও নাকি জাতীয় পার্টি তারাও নাকি জাতীয় পার্টিতে ইলেকশন করবে, বা তাদের শরিকরা যদি ইলেকশন করে তাহলে এরা আগামী পার্লামেন্টে এরা একটা গুরুত্বপূর্ণ অংশীজন হয়ে যায় কিনা, সেটা আবার কারো কারোর জন্য কোনো একটা থ্রেট হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে কিনা, সম্ভবত এইসব হিসাব নিকাশও এখানে কাজ করতে পারে। আমি মনে করি কোনো সরকার নিশ্চয়ই এটা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে না। সরকারকে সামগ্রিকভাবে একটা গণতান্ত্রিক সমাজের দিকে তাকাতে হবে। অপরাধের বিচার করবেন, কিন্তু সেটা বিচার করতে যেয়ে যদি আপনি এ ধরনের নির্বাহী আদেশ, যেটা কোর্টে চ্যালেঞ্জ হবে, যেটা ভবিষ্যৎ পার্লামেন্টে চ্যালেঞ্জ হবে, রাজনৈতিক প্রক্রিয়া যেগুলো উল্টো বুমেরাং হতে পারে, নিশ্চয়ই কোনো সরকার কোনো নির্বাহী আদেশ দিয়ে এসব কাজ তারা করবেন না। মোশাররফ আহমেদ ঠাকুর, অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মাঝে যে বিভক্তি বিভাজন আমরা এই মুহূর্তে দেখছি, সেজন্য কি আসলে পতিত স্বৈরাচারের সুযোগ তৈরি হচ্ছে আবার সক্রিয় হবার? আওয়ামী লীগের ঝটিকা মিছিল আসলে কি বার্তা দেয়? আমি মনে করি যে আপনার কথাটা সঠিক, যে এটা অভ্যুত্থানে পতিত স্বৈরাচারকে অনেকটা সুযোগ করে দিবে, মাঠে সুযোগ করে দিবে, এটা তো ঠিক আছে। আরেকটা হচ্ছে, আমি আপনাকে বলছি যে সাইফুল ভাইয়ের সাথে আমি একমত যে এখানে ভোটের মাঠ থেকে জামাতে ইসলাম অনেককে খালি করতে চায়, ভোটের মাঠকে খালি করতে চায়। জাতীয় পার্টি থাকলো না, 14 দল থাকলো না, এসব রাজনৈতিক দল। তো একটা হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে তারা গণহত্যা করেছে, আর গণহত্যার সময় অন্যরা চুপ ছিল। একই অপরাধ তো না, অপরাধটা একরকম না। তো সেই ক্ষেত্রে যদি এই চুপ থাকার কারণে, অমিশনের কারণেও বিচার হতে পারে, তো এটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আর যদি উদ্দেশ্য খারাপ উদ্দেশ্যে, যদি আপনি তো জানেন যে যে একটা মুসলমানদের একটা হাদিস আছে, সকল কার্যকলাপের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো এই নিয়তটা যদি খারাপ হয়, তো সেইখানে এদের উদ্দেশ্যটা খারাপ, যে এখানে তারা ভোটের মাঠ থেকে সবাইকে খালি করে ফেলতে চায়। এরপরে বলবে আমাদেরকে এই দেন, আর না হলে আমরা ইলেকশন করবো না। বিএনপি কার সাথে ইলেকশন করবে? বিএনপি যেন আওয়ামী লীগের মতো একটা আমি দামি ইলেকশন করার মতো একটা প্রক্রিয়ায় পড়ে যায়, এটা তাদের মূল উদ্দেশ্য। আমি মনে করি যে এই খারাপ উদ্দেশ্যগুলি লুকিয়ে রাখা যায় না, বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না। তবে আমি তাদেরকে বলবো যে আপনারা অনেক নির্যাতিত হয়েছেন না হাসিনার দ্বারা। এই সময়ে আমার আইডিয়াটা হচ্ছে এইরকম, যে ইলেকশনের পথে আপনারা তো এই ওয়াচ করেন, ওয়াচ করে বলেন যে জাহেদকে ওয়াচ করে বলছে যে তার জানাজা না পড়ার জন্য। তো আমি বলি যে আজকে যদি কোনো মানুষ যদি বলে জামাতি মোল্লাদের দ্বারা আমি আমার জানাজার জন্য জামাতি মোল্লারা না পড়াই, তার তো সেই স্বাধীনতা আছে। আপনি যেমন জামাতের লোকজনদের বলতেছেন যে জাহিদ আপনার দলের বিরুদ্ধে বলেছে, তো আপনি রাজনৈতিক দল না আপনি ধর্মীয় দল? আপনি তো দুটোকে এক করে ফেলতেছেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে জামাতকে বলবো যে আপনারা বিষয়গুলো পুনর্বিবেচনা করুন। আপনার একটা সামাজিক আন্দোলন, ধর্মীয় সামাজিক আন্দোলন, না একটি রাজনৈতিক দল? রাজনৈতিক দল হলে রাজনৈতিক দলের মতো আচরণ করুন। অন্যান্য রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক নেতা কর্মী, তাদের যে অধিকার সেইগুলোর প্রতি আপনারা খেয়াল রাখবেন, রেখে কথাবার্তা বলবেন। আর না হলে মানুষ অন্যভাবে উত্তর দিতে বাধ্য হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুর, ধন্যবাদ জানাচ্ছি জনাব সাইফুল হক। আপনাকে দর্শক শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।